বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রফেশনাল মাস্টার ক্লাস। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে প্রফেশনাল ফটো অ্যালবাম তৈরির বিস্তারিত। আপনি যদি আপনার ফটোগুলোকে জীবন্ত করতে চান অথবা স্মৃতিময় করে রাখতে চান, তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ফটো অ্যালবাম হচ্ছে বেস্ট সলিউশন। আপনার বিয়ের ছবি, বাচ্চার ছবি অথবা ঘুরতে যাওয়ার ছবি, মানে আপনি যে ছবিগুলোকে স্মৃতিময় করে রাখতে চান, ওই ছবিগুলোকে স্লাইড শো, ফটো অ্যালবাম অথবা ভিডিওতে রূপান্তর করতেই আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ফটো অ্যালবাম তৈরির নতুন ভিডিও। তো আমরা শুরুতেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাব, আমরা সার্চ অপশনে চলে যাব এবং এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নতুন করে ওপেন করার জায়গাটি চলে আসবে, মানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ইন্টারফেস সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো আমরা এখান থেকে আজকে সরাসরি চলে যাব হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ফটো অ্যালবাম কীভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত শিখতে। তো ফটো অ্যালবাম তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে উপরে যে মেনু বার রয়েছে, যে ফাইল, হোম, ইনসার্ট, আমরা চলে যাব হচ্ছে ইনসার্টের মধ্যে। কারণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ফটো অ্যালবাম তৈরি করার জন্য আমাদেরকে এই ইনসার্টে ক্লিক করতে হবে। কারণ ইনসার্টের যে রিবন রয়েছে, এই রিবনের মধ্যে একটা গ্রুপ রয়েছে ইমেজের। তো এখানে দেখেন ফটো অ্যালবাম একটা অপশন রয়েছে। তো আমি যদি এই ফটো অ্যালবামের মধ্যে একটা ক্লিক করে দিই অথবা এই এরোচিহ্নতে ক্লিক করে দিই, তখন কিন্তু দুইটা অপশন আমাদের সামনে চলে আসবে। তো শুরুতেই যে অপশনটাতে আমরা ক্লিক করব সেটা হচ্ছে নিউ ফটো অ্যালবাম। আমি এই নিউ ফটো অ্যালবামের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ফটো অ্যালবাম তৈরি করার যে অপশনটা সেটা চলে আসবে। এখান থেকে আমরা যে ফটোগুলো দিয়ে ফটো অ্যালবামটা তৈরি করতে চাই ওই ফটোগুলোকে কালেক্ট করব, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট পিকচার ফ্রম, মানে আমরা যেখান থেকে এই ছবিগুলোকে মানে নিতে চাই অথবা এখানে ইনপুট করতে চাই অথবা পাওয়ার পয়েন্টের মধ্যে যে ছবিগুলোকে আনতে চাই, এই যে ফাইল অথবা ডিস্ক, এই জায়গার মধ্যে আমি একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই জায়গাটা চলে আসে। মানে কম্পিউটারের যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু এই ছবিগুলো আমাদের এই পাওয়ার পয়েন্টের মধ্যে নিয়ে নিতে পারবো, যাতে আমরা এখান থেকে একটা ফটো অ্যালবাম তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করব যেখানে আমাদের ছবিগুলো রয়েছে। তো আমি এখান থেকে এই যে পিকচারের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি, কারণ সবগুলো ছবি আমি পিকচারের মধ্যে রাখলাম যে ছবিগুলো দিয়ে আমি আসলে অ্যালবামটা তৈরি করতে চাই। এখানে দেখেন কিছু ওয়ালপেপার রয়েছে, আবার এখানে দেখেন ফটো অ্যালবাম ইন পাওয়ার পয়েন্ট, এখানে একটা ফোল্ডার তৈরি করে আমি এখানে কিছু ছবি রেখেছি যে ছবিগুলো দিয়ে আমি একটা অ্যালবাম তৈরি করতে চাই। তো আমি কিন্তু দুইভাবেই অ্যালবামটা তৈরি করতে পারি, ঠিক আছে। শুরুতেই আমরা মানে আমার যে ছবিটা রয়েছে বা আমার যে ছবিগুলো রয়েছে ওই ছবিগুলো দিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফটো অ্যালবাম তৈরি করতে চাই। তো এখান থেকে আমি আসলে কোন ছবিগুলো দিয়ে এই অ্যালবামটা তৈরি করতে চাই সেটা সিলেক্ট করে দিতে পারবো। চাইলে আমি একটা একটা করে নিতে পারবো, চাইলে সবগুলো কীভাবে এই যে সিলেক্ট করে একটা অ্যালবামের জন্য রেডি করতে পারবো। তো আমি সবগুলোকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্টের মধ্যে একটা ক্লিক করে দেব। তো এখানে দেখেন পিকচার ইন অ্যালবাম, মানে যেই ছবিগুলো দিয়ে আসলে অ্যালবামটা আমি তৈরি করতে চাচ্ছি সবগুলো ছবি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যদি চাই এখান থেকে কোনো একটা ছবিকে আবার কিন্তু চাইলে মানে লাইট কম বেশি করে দিতে পারবো, রোটেট করতে পারবো। ধরুন এই ছবিটা এখানে দেওয়া আছে, আমি যদি চাই যে এই ছবিটাকে একটু এডিট করবো হালকা, এখানে দেখেন লাইট কম বেশি করার সুযোগ রয়েছে। এই যে লাইট বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে লাইট কমিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কাজটা কিন্তু খুব সহজে করতে পারবো। এখান থেকে দেখেন লাইট কম বেশি একটু কম করে দিতে পারবো। এখান থেকে চাইলে আমি রোটেট করে দিতে পারবো, ঠিক আছে। মানে প্রত্যেকটা ছবিকে আমি আমার মতো করে মানে চেঞ্জ করতে পারবো। লাইট যদি কোনোটা কম হয় বাড়িয়ে দিতে পারবো, কোনোটা বেশি হলে সেটা কমিয়ে দিতে পারবো। মানে ছবিটা বাঁকা আছে এটাকে আমি সোজা করে দিতে পারবো। তো এখান থেকে চাইলে আমি এই কাজগুলো করতে পারবো। কোনো একটা ছবিকে যদি বাদ দিতে চাই যে না এই ছবিটা এখানে রাখতে চাই না, জাস্ট এখান থেকে এই যে রিমুভও ক্লিক করে দিলে কিন্তু মানে অ্যালবামের জন্য যে ছবিগুলো আমরা সিলেক্ট করেছি এখান থেকে এই ছবিটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সবগুলো ছবিকে নিতে চাই। তো এখানে এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন অ্যালবাম লেআউট, মানে আমরা আসলে অ্যালবামটাকে কীভাবে সাজাতে চাই। একটা অ্যালবামের মধ্যে মানে প্রত্যেকটা স্লাইডের মধ্যে কয়টা করে ছবি রাখতে চাই। এখানে দেখেন অটোমেটিক পিকচার লেআউটটা আসলে কি হবে, ফিট টু স্লাইড। মানে আমরা যদি চাই যে এই অ্যালবামটা যেভাবে আছে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা স্লাইডের মধ্যে একদম ফিট হয়ে যাবে, সেটা কিন্তু ফিট হয়ে যাবে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি যদি চাই যে না আমি এভাবে চাচ্ছি না, মানে এখানে দেখেন প্রিভিউ কিন্তু দেখাচ্ছে যে পুরা স্লাইড জুড়ে এই ছবিটা হবে। কিন্তু আমি যদি এখান থেকে পিকচার লেআউটটা চেঞ্জ করে দিই, এই যে এখানে এরোচিহ্নতে
মধ্যে একটা ক্লিক করে দেব এবং এখানে দেখেন ওয়ান পিকচার, মানে একটা স্লাইডের মধ্যে একটা ছবি রাখবো, কিন্তু সেটা ফুল স্ক্রিন জুড়ে হবে না, এটা মাঝখানে থাকবে। ঠিক আছে, আমি এখান থেকে যদি মানে এই যে ক্রিয়েটে ক্লিক করে দেখুন, ক্রিয়েটে একটা ক্লিক করে দিচ্ছি, আমরা পরে আবার এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ফটো অ্যালবাম। প্রথম যে মানে স্লাইডটা সেটার মধ্যে আসলে নাম আসবে, তো এখানে দেখেন ফটো অ্যালবাম বাই আশিক জুনাইদ নামে চলে আসে। যেহেতু আমার এটার মধ্যে মানে রেজিস্ট্রেশন করা, সেজন্য আমার নামটা অটোমেটিক এখানে চলে আসছে। এবং পরবর্তী স্লাইডের মধ্যে আমরা যদি ক্লিক করি, দেখেন ফটো অ্যালবামের পরে এখানে যে ছবিটা আসছে এটা কিন্তু মাঝখানে আসছে। ঠিক আছে, আর এটা আসার একটা কারণ আছে, এখানে অনেকগুলো ডিজাইন আমরা করব। তো আমরা শুরুতে এই জায়গাটা আরেকটু বুঝতে চাই, আমরা চলে যাচ্ছি আবার মানে প্রথম দিকে, এখানে চলে যাব হচ্ছে ইনসার্টে যাওয়ার পর ফটো অ্যালবামের যে জায়গাটা রয়েছে এখানে নিউ ফটো অ্যালবাম অথবা এডিট ফটো অ্যালবাম। তো আমরা তো নতুন করে নিতে চাই না, যে ছবিটা বা যে অ্যালবামটা আমরা নিয়েছি সেটাকে আমরা এডিট করতে চাই, মানে এই ফরম্যাট আমরা রাখতে চাই না, একটু পরিবর্তন করব। তো এখানে যাওয়ার পর দেখেন দুইটা অপশন পাচ্ছে, একটা হচ্ছে নিউ ফটো অ্যালবাম এবং এডিট ফটো অ্যালবাম। মানে আমরা যদি নতুন করে আবার নিতে চাই যে না এটা আমি এভাবে নিতে চাই না, আমরা এটা চেঞ্জ করব, নতুন করে নিতে চাই, তখন নিউ ফটো অ্যালবামে ক্লিক করলে কিন্তু আবার নতুন করে আমরা ছবি অ্যাড করতে পারবো। এবং এখানে দেখেন এডিট ফটো অ্যালবাম, মানে আমরা যে ছবিগুলো নিয়েছি সেটার মধ্যে আমরা এডিট করতে চাই, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু যে আমরা যে জায়গাটা প্রথমেই নিয়েছিলাম সেই জায়গাটা চলে আসছে। তো এখান থেকে আমরা পিকচার লেআউটে গিয়ে এই যে ওয়ান পিকচার দেওয়া আছে, আমরা যদি এখানে গিয়ে এই যে টু পিকচার দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, মানে আমরা যে ছবিগুলো অ্যালবামে দিতে যাচ্ছি প্রত্যেকটা স্লাইডের মধ্যে দুইটা করে ছবি বসবে। আমরা যদি আরও চেঞ্জ করি এখান থেকে, এই যে এখান থেকে যদি 4 পিকচার দিয়ে দিই, দেখেন এখন কিন্তু 4টা করে ছবি দেখাচ্ছে। ঠিক আছে, আমরা একটু দেখবো মানে এগুলো আসলে কীরকম হয়, কারণ আমরা জানি যে আমাদের এখানে যারা শিখছে সবাই নতুন, তাদেরকে বিস্তারিত বলতে হয়, এই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো একটু বড় হয়, কারণ আমরা শর্টকাটে বিশ্বাস করি না, আমরা বিস্তারিত শিখতে চাই, আমরা এক্সপার্ট হতে চাই, যার জন্য যত বড়ই হোক বা যত সময় লাগুক আমরা ভিডিওগুলো কন্টিনিউ করব। ঠিক আছে, তো আসলে শর্টকাট দিয়ে ভালো কিছু হয় না, সেজন্য আমরা বিস্তারিত শেখাচ্ছি। তো চলে যাচ্ছে আমাদের ভিডিওতে, এখানে আমরা 4টা ছবি অ্যাড করেছি। আমরা এখানে আর কী কী অপশন রয়েছে দেখেন, পিকচার উইথ টাইটেল, মানে এখানে আরেকটা বিষয় অ্যাড হয়েছে। এখন আমরা আসলে এগুলো কি হয় আমরা একটু দেখতে চাই। তো শুরুতে আমরা এখান থেকে টু পিকচার যেটা সেখানে একটা ক্লিক করে দিতে চাই, টু পিকচার দিয়ে আমি এখান থেকে আপডেট একটা ক্লিক করে দিব। এখন দেখেন প্রত্যেকটা স্লাইডের মধ্যে কিন্তু 2টা করে ছবি অটোমেটিক বসে গেল। ঠিক আছে, মানে আমরা এখানে শুধু একটু চেঞ্জ করে দিলাম। আমরা যদি আবার চেঞ্জ করতে চাই যে না এখানে 2টা না আমরা 4টা ছবি দিব, আমরা কিন্তু এখানে অনেকগুলো বিষয় দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, এবং আপনারা তখন মানে ভিডিও শেষ হলে নিজেরা পিসির মধ্যে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা চমৎকার ফটো অ্যালবাম তৈরি করতে পারবেন। তো এটা আসলে নিজেদের একটা পছন্দের ব্যাপার, যে আপনি আসলে যে ফটো অ্যালবামটা তৈরি করতে যাচ্ছেন সেটা আসলে কিভাবে করতে যাচ্ছেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে মানে আপনি অনেকগুলো অপশন রয়েছে, আপনি যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আবার এই ফটো অ্যালবাম থেকে ফটো এডিটে, এই যে এডিট ফটো এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর 2 পিকচার দেওয়া ছিল, আমি যদি এখান থেকে 4 পিকচার দিয়ে যখন এইখানে এই যে আপডেটে ক্লিক করে দিব, তখন কিন্তু আমাদের ছবিগুলো মানে একটা স্লাইডের মধ্যে 4টা করে বসে যাবে। দেখতে পাচ্ছেন 4টা করে বসে গেল, ছবি এখানে কম লাস্টে এই জন্য 2টা হয়েছে। তো আমরা প্রথম স্লাইডে চলে আসছি, এখানে দেখেন 4টা হয়েছে। তো আমরা যদি এখান থেকে আবার ফটো অ্যালবামে চলে যাই, এটা কিন্তু ইনসার্টের মধ্যে উপরে যে মেনু বার, যে ফাইল, হোম, ইনসার্ট, এখান থেকে ফটো অ্যালবাম এবং এখান থেকে এডিট ফটো অ্যালবামে আবার চলে যাব। এবং এখানে যে অপশনটা রয়েছে পিকচার লেআউটের মধ্যে আমি এখানে একটা ক্লিক করে দেবো। এখান থেকে পিকচার উইথ টাইটেল ক্লিক করে দিলাম, মানে একটা ছবি আসবে কিন্তু তার সাথে টাইটেল আসবে। আবার যদি নিচে একটা ক্লিক করে দেখেন পিকচার উইথ টাইটেল, এখানে হচ্ছে 2টা ছবি আসবে, টাইটেল আসবে। এখানে যদি এই যে 4 পিকচারে ক্লিক করে দিই, 4টা ছবি আসবে এবং টাইটেল আসবে। তো আমরা একটা দেখতে চাই যে পিকচার উইথ টাইটেল এটা আসলে কি, সিলেক্ট করে দিলাম, তারপর এখানে আপডেটে ক্লিক করে দিলাম। মানে প্রত্যেকটা ছবির সাথে একটা টাইটেল আপনি এখানে যোগ করতে পারবেন। এটা কীরকম, ধরেন আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, সিলেট অথবা চট্টগ্রাম গেলেন, কক্সবাজার গেলেন, ওইখানে আসার পর আপনি মানে ধরেন 100 ফটো মানে ওইখান থেকে নিয়ে আসলেন, বাছাই করে আপনার ধরেন 20টা ছবি দিয়ে আপনি এই ফটো অ্যালবামটা তৈরি করতে যাচ্ছেন। তো আপনি এখানে যে কাজটা করতে পারবেন এই টাইটেল দিয়ে, সেটা হচ্ছে প্রত্যেকটা ছবির উপরে কিন্তু টাইটেলটা চলে আসে। আমরা কিন্তু চাইলে এটাকে ছোটো করে দিতে পারবো, এইভাবে ছোটো করে দিতে পারবো, এবং এখানে এই ছবি সম্পর্কে কয়েকটা লাইন লিখে দিতে পারবো যে এই ছবিটা আসলে কোন জায়গায় ওঠানো হয়েছে বা ওই জায়গার নাম বা বিস্তারিত এই ছবি সম্পর্কে যদি আপনার কোনো মানে কোনো কিছু লিখার থাকে তখন কিন্তু আপনি সহজেই এখানে লিখতে পারবেন। আর যদি মনে হয় যে না আমরা এটা করতে চাই না, জাস্ট একটা ছবি দিয়ে আমরা চমৎকার একটা মানে
ফটো অ্যালবাম তৈরি করব সেটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ফটো অ্যালবামে এবং এখান থেকে এডিট ফটোতে চলে যাব এবং এখানে এই পিকচার লেআউটের মধ্যে গিয়ে আমি এখান থেকে ওয়ান পিকচার করে একটা একটা দিয়ে আমি সেট করে দিব। ঠিক আছে, তো এখন কিন্তু একটা একটা পিকচার আসবে এবং সবগুলোতে এরকমই হয়ে যাবে। এবং এখানে কিন্তু আরও অনেকগুলো কাজ রয়েছে। দেখেন এখানে ফ্রেম শেপ নামে রয়েছে একটা অপশন, সেটা হচ্ছে এই যে এরোচনাতে ক্লিক করলে মানে এই ছবিটা আসলে আমরা কোন মানে ফ্রেমের মধ্যে রাখতে চাচ্ছি। এখানে নর্মালি যে ফ্রেমটা দেওয়া আছে আমি যদি চেঞ্জ করে দিই তখন কিন্তু শেপগুলো চেঞ্জ হবে। এখানে দেখেন খেয়াল করেন মানে রাউন্ড শেপ, তারপর হচ্ছে চারকোনা যেটা, তারপরে বিভিন্ন শেপ রয়েছে। আমি এখান থেকে একটা একটা করে চেঞ্জ করি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে ছোট করে দেখাচ্ছি, আমরা বড় করে দেখব। তবে সবগুলো আপনারা ট্রাই করে করে দেখবেন। যদি এটা দিয়ে দেখেন কি হয়, আপডেটে ক্লিক করে দিলাম, একটা ছবি দিলাম কিন্তু এটার সাথে আমি মানে একটা শেপ দিয়ে দিলাম, তো এটা আসলে দেখতে পাচ্ছি না। এটা দেখার জন্য পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা পরিবর্তন করতে চাই। তো আমরা এই ছবিগুলো যে স্টাইলে নিয়েছি আমরা চাইলে এটার স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে, এখন কিন্তু দেখেন এটা হচ্ছে প্রথমেই যে স্লাইডটা রয়েছে ফটো অ্যালবামের, সেটা হচ্ছে ফটো অ্যালবাম বাই আশিক জুনায়েদ, মানে আমার নামে মানে এখানে রেজিস্ট্রেশন করা আসে, সেই জন্য আমার নাম সহ চলে আসে। আপনি চাইলে এই নামগুলো পরিবর্তন করে দিতে পারবেন। এখানে ক্লিক করে আপনি আপনার নাম দিয়ে দিলেন, অথবা এখানে নিচে যে নাম রয়েছে এখানে নাম দিতে পারেন, অথবা এখানে ডিটেলস আপনি লিখে দিতে পারেন। ধরেন আপনি কক্সবাজার গিয়েছিলেন, ওইখানে ছবিগুলো দিয়ে আজকের অ্যালবামটা তৈরি করবেন। তো শুরুতেই আপনি ফটো অ্যালবাম কক্সবাজার লিখে তারপর এখানে যে নিচে বাই আশিক জুনায়েদ রয়েছে আপনি চাইলে এখানে ডিটেলস লিখতে পারেন যে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন, কোন জায়গার ছবিগুলো, কত তারিখ, সবগুলো ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তো এখন আমরা এই ছবির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই যে কালো দেখাচ্ছে সেই জায়গাটাকে আমরা চেঞ্জ করতে চাই। কিভাবে চেঞ্জ করব, উপরে যে মেনু বার রয়েছে এই যে হোম, ইনসার্ট, এই ডিজাইন, এখান থেকে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই। চাইলে আমরা শুরুতেই যে ইনসার্টের মধ্যে গিয়ে যে ফটো অ্যালবাম রয়েছে এখান থেকেও চেঞ্জ করতে পারি। করার জন্য এডিট ফটো অ্যালবামে চলে যাব এবং এখান থেকে এই যে থিম যে অপশন রয়েছে এখান থেকে যদি এই যে ব্রাউজারে ক্লিক করে দিই এবং এখানে দেখেন অনেকগুলো থিম রয়েছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা দিতে পারি। আমরা যদি এখান থেকে এই যে অফিস থিম যেটা রয়েছে আমরা এখান থেকে যে কোনো দিতে পারি, আমরা একটা দেখতে চাই। অফিস থিমে ক্লিক করে দিলাম, সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এই যে আপডেটে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যে থিম সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে ব্ল্যাক থেকে সাদা হয়ে গেল। তো আমরা আসলে এটা চাই না, এটা হচ্ছে অফিস থিম কারণ সাদা। আমরা যদি এখান থেকে অন্য কিছু দিতে চাই এই যে এটা দিই, তারপর সিলেক্ট দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম, দেখেন আমাদের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমরা কিন্তু এটা খুব সহজেই যে ইনসার্টের পাশে যে ডিজাইন ট্যাবটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিই, আমরা কিন্তু সবগুলো ডিজাইন এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা আসলে যে ডিজাইনটা দিয়ে এটাকে পরিবর্তন করতে চাই সেটা কিন্তু খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে আমরা করে দিতে পারবো, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। এখানে যদি মোরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সবগুলো ডিজাইন এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, আমাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগে অথবা আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে আপনি কিন্তু ওই ডিজাইনটা এখানে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা দিতে চাই, এটা। ঠিক আছে, আমি আবার এখান থেকে বাইরে ক্লিক করি, এই ডিজাইনটা দিতে চাই। এই ডিজাইনের উপরে আমার যে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব, অ্যাপ্লাই টু অল স্লাইড এটা দিতে পারি, অথবা অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। আমরা যদি নির্দিষ্ট কোনো একটা ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা মানে শুধু এটা দিতে চাই তখন আমরা অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করে দিব, মানে শুধু এই ছবিটার জন্য ওই ব্যাকগ্রাউন্ডটা। কিন্তু আমি চাচ্ছি যে অ্যাপ্লাই টু অল স্লাইড, আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই যে মানে সবগুলো স্লাইডের মধ্যে আমরা যে ডিজাইনটা এখন চুজ করলাম সেটা কিন্তু হয়ে গেল। দেখেন প্রত্যেকটা স্লাইডের মধ্যে যখন আমি ক্লিক করব বা ছবিতে ক্লিক করব তখন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা আরও মানে এই পরিবর্তন করতে পারবো। দেখেন এখানে শুরুতেই ফটো অ্যালবামের যে নামটা আসছে, তো এখানে দেখেন এই যে কালো অপশনটা মানে ডান থেকে বামে লম্বা লম্বা, আমরা যদি চাই যে এটা পরিবর্তন করব এখানে দেখেন বেরিয়ান একটা অপশন রয়েছে, এই যে এখানে যদি ক্লিক করে দিই দেখেন ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে গেল, এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এইটা রাখতে চাই। এই একটু কালো কালো ভাব থাকলে ছবিটা হয়তো অনেক ফুটে উঠবে। আমরা যদি এটাতে ক্লিক করে দেখেন এখানে এরকম দেখাচ্ছে। তো এখন আমরা এখানের মধ্যে যে কাজটা করব মোটামুটি মানে আমরা তো জানি যে কয়টা ছবি করে নিতে চাই, আমরা চাইলে 4টা, 2টা, 1টা, তো আমরা একটা করেই দেখতে চাই। আর আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আপনারা চাইলে 4টা দিয়ে শুরু করতে পারেন, 2টা দিয়েও করতে পারেন। তো আমি একটা দিয়েই করতে চাই।
এবং এখানে ডিজাইনের পরে এখন যে কাজটা আমরা দেখব সেটা হচ্ছে ট্রানজিশন। মানে একটা ফটো অ্যালবাম তৈরি করার জন্য ট্রানজিশনটা খুবই ইফেক্টিভ। মানে আমরা খুব সহজেই একটা ফটো অ্যালবাম কিন্তু মাত্র কয়েক মিনিটে তৈরি করে ফেলতে পারবো। আমি হয়তো বিস্তারিত দেখানোর জন্য ভিডিওগুলো লম্বা হচ্ছে, তো আমি এখান থেকে ট্রানজিশনে যখন ক্লিক করে দিব আমরা কিন্তু এখানে সবগুলো ট্রানজিশন দেখতে পারবো। এখানে অনেকগুলো ট্রানজিশন রয়েছে। আপনি যদি মনে হয় যে এগুলা আমার পছন্দ হচ্ছে না, আমার আরও বেশি দরকার, তখন এই যে এখানে দেখেন মানে মোর একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু সবগুলো ডিজাইন আপনি দেখতে পারেন। তো এগুলো কীরকম আমরা একটু চেক করে দেখতে চাই। যে আমি যে ছবির মধ্যে ক্লিক করে দিয়ে রাখছি বা সিলেক্ট করে রেখেছি, এই ছবিতে সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যখন এই ট্রানজিশনের উপরে একটা ক্লিক করে দেখব যে এটা আসলে কীরকম, তখন কিন্তু আমরা খুব সহজেই মানে এই যে ট্রানজিশনের ইফেক্টটা বা ট্রানজিশনের ডিজাইনটা আমরা দেখতে পারবো। এটা দিলে কি হয়, এটা দিলে এরকম হচ্ছে, এটা দিলে কি হয়, এটা দিলে এরকম হচ্ছে, এটা দিলে কি হয়, এরকম হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ট্রানজিশন ইউজ করতে পারে। তো আমি এই ট্রানজিশনটা ইউজ করতে চাই, ঠিক আছে। এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এটা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে। আপনার যদি অন্যটা পছন্দ হয় আপনি যে কোনো একটা ট্রানজিশন এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটা আসলে আমি শুধু একটার মধ্যে ইউজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি সবগুলো স্লাইডের মধ্যে, সবগুলো ফটোর মধ্যে এই ট্রানজিশনটাই আমরা ইউজ করব, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করার পর এই ডান পাশে দেখেন টাইমিংয়ের একটা জায়গা রয়েছে বা টাইমিং গ্রুপ রয়েছে, এখানে দেখেন অ্যাপ্লাই টু অল। আমি যখন এখানের মধ্যে একটা ক্লিক করে দিব তখনই কিন্তু সাথে সাথে এই ট্রানজিশনটা সবগুলো স্লাইডের মধ্যেই মানে অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি একটু চেক করতে চাই, এই স্লাইডটার মধ্যে সিলেক্ট করে রাখা অবস্থায় আমি এটাকে প্লে করে দেখতে চাই। নিচে দেখেন এই যে কাপের মতো একটা অপশন রয়েছে স্লাইড শো, আমি যদি এখানে ক্লিক করে দেই দেখেন এখন কিন্তু প্রথম যে স্লাইডটা এটা আসলো। এরপর যদি আমি মাউসের বাম পাশে ক্লিক করি অথবা কিবোর্ডের স্পেসে ক্লিক করি, দেখেন একটা ছবি থেকে আরেকটা ছবিতে পরিবর্তন হওয়ার সময় আমরা যে ট্রানজিশনটা ইউজ করেছি সেই ট্রানজিশনটা এসে পরবর্তী ছবিটা কিন্তু আমাদের সামনে শো করবে, ঠিক আছে। এই যে আবার যদি ক্লিক করে দেই, এভাবে প্রত্যেকটা ছবি আমরা এখান থেকে চেঞ্জ করার সাথে সাথে এই ট্রানজিশনটা আমাদের সামনে দেখাবে, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে বের হতে চাই। বের হওয়ার জন্য কিবোর্ডের স্কেপের মধ্যে আমি এটা ক্লিক করে দেব। এই যে কিবোর্ডের স্কেপ যে একদম উপরের কোনায় যে বাটনটা, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমরা আবার জায়গায় চলে আসলাম। আমরা এখান থেকে একদম প্রথম স্লাইডে ক্লিক করে দেব। এটা প্রথম স্লাইডের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন ফটো অ্যালবামের যে জায়গাটা সেটা আসলো। তো এইখানে আসলে আমরা এটার মধ্যে কিছু কাজ করতে পারি। এখান থেকে আমরা আসলে আর কি কাজ করতে পারি সেটা দেখতে চাই। আমি চলে যাচ্ছি হচ্ছে ইনসার্টে। তো প্রথম যে অ্যালবামের যে জায়গাটা আসছে এখানের মধ্যে শুধু এটাই রাখবো নাকি এটা ডিজাইন চেঞ্জ করব, সেটা আমাদের অনেকগুলো কাজ করার বিষয় রয়েছে। আমি যখন এটার মধ্যে একটা ক্লিক করে দিব তখনই কিন্তু আমাদের সামনে শেপ ফরম্যাট অপশান আসবে। এখানে যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনি আগের ভিডিওগুলো থেকে নিশ্চয়ই শিখে গেছেন যে এখানে আসলে চাইলে আমরা কি করতে পারি। এই লেখাগুলো চেঞ্জ করতে পারি, পিছনের কালার চেঞ্জ করতে পারি, নিচের লেখা চেঞ্জ করতে পারি, যা ইচ্ছা তাই আমরা এখানে করতে পারি। ধরেন আপনি এখানে কি ধরনের চেঞ্জ করবেন, ধরেন ফটো অ্যালবাম লেখা আছে, আপনার যদি মনে হয় যে ফটো অ্যালবাম দিয়ে কক্সবাজার লিখে দিলেন যে আমরা আসলে কক্সবাজারের ছবিগুলো এখানে দিয়েছি, অথবা আপনার মানে ওয়েডিং ফটো, বিয়ের ছবি, অথবা আপনার বাচ্চার ছবি তার নাম দিয়ে দিলেন, ঠিক আছে। তখন মানে এই ছবিটার যে অ্যালবামটা তৈরি হবে তখন কিন্তু বোঝাই যাবে যে আপনি আসলে কী জন্য অ্যালবামটা তৈরি করেছেন, ঠিক আছে। তো এখানে যদি আমার মনে হয় যে প্রথম যে স্লাইডটা রয়েছে এটার মধ্যে আমি এই সাদা না রেখে এখানে একটা ভিডিও অ্যাড করতে চাই, সেটা কীরকম, যে ইনসার্টের মধ্যে যখন আমরা ক্লিক করা থাকবে এখান থেকে একদম ডান পাশে চলে আসবো এই যে ভিডিও অ্যাড করা, এটাও কিন্তু আমরা আলোচনা করেছি। তো আমি এখানে ভিডিওর মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে দিস ডিভাইস এবং স্টক ভিডিও নামে একটা অপশন রয়েছে, আমি এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করে দেব। আর এটা করার জন্য কিন্তু অবশ্যই আমাদের কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে। তো নেট কানেকশন থাকলে এখানে অনেকগুলো ছবি দেখাবে এবং এখানে কিন্তু আলাদা আলাদা বিষয় রয়েছে, টেকনোলজি রিলেটেড, ব্রাউন, ওয়াটার, মানে আমরা যে টাইপের ভিডিও এখান থেকে ডাউনলোড করতে যাচ্ছি জাস্ট ক্লিক করলে ওই টাইপের মানে ভিডিও যেগুলো রয়েছে এখানে সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। তো আমরা যদি এখান থেকে এই লাইটের মধ্যে ক্লিক করি তখন কিন্তু লাইট বিষয়ের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো দেখতে পারবো। আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো দেখতে পারবো। নেচারে ক্লিক করলে নেচারের ভিডিওগুলো দেখতে পারবো, ঠিক আছে। আমরা যদি এখান থেকে এই যে এটা ক্রস করে দিই তখন সবগুলো আমরা একসাথে এখানে দেখতে পারবো। তো এখান থেকে আসলে আমাদের প্রথমে কোন ধরনের একটা ভিডিও অ্যাড করতে চাই সেটা এখান থেকে আমি পছন্দ করে নেব।
তো ধরেন আমি এখান থেকে এটা নিতে পারি, মানে এগুলো কীরকম হয় আমরা একটু মানে এটার উপরে মাউসটা নিলেই চলবে যেটা আসলে কীরকম। তো আমি যদি এটা নিতে চাই, এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম, এই যে ক্লিক করে দিলাম, ক্লিক করে এখানে ইনসার্টের মধ্যে ক্লিক করে দেবো। ইনসার্ট আমরা চাইলে একসাথে অনেকগুলো ভিডিও সিলেক্ট করে নিতে পারবো। ইনসার্টে ক্লিক করে দিলেই জাস্ট এই ভিডিওটা কিন্তু আমাদের এই যে ফটো অ্যালবাম তৈরি করছি এখানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। মানে কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে আমাদের এই ভিডিওটা কিন্তু প্রথম যে স্লাইড এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এখন কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি না। এই ভিডিওটা কিন্তু একদম উপরে চলে আসছে, লেখা কিন্তু নিচে পড়ে গেছে। এখন এই যে ভিডিওটা এটাকে আমরা চাচ্ছি যে লেখা নিচে নিয়ে যেতে, যাতে লেখাটা উপরে থাকে ভিডিওটা নিচে থাকে। এখানে কিন্তু আমরা যে কোনো মানে ভিডিও বসাতে পারবো, যাতে আমাদের মানে ফটো অ্যালবামটা যেটা তৈরি করতে যাচ্ছি সেটা অনেক সুন্দর হয়। সেই জন্য এই কাজটা আমরা করতে পারবো, ঠিক আছে। আমি যদি এই প্লে অপশনের মধ্যে একটা ক্লিক করি তখন দেখতে পাবো এটা আসলে কীরকম, ঠিক আছে, এই ভিডিওটা। ওকে, আমরা এই যে ভিডিওটা এটাকে লেখার পিছনে নিতে চাই, কারণ আমাদের এখানে লেখা ছিল আমাদের এই অ্যালবামটা আসলে কী নিয়ে, ঠিক আছে। তো পিছনে নেওয়ার জন্য এই ভিডিওর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেব। এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। একটা অপশন আছে ব্রিং টু ফন্ট এবং সেন্ড টু ব্যাক। তো আমরা আসলে ফন্টে নিয়ে আসতে চাইলে এই ফন্টে ক্লিক করব, যেহেতু এটা ফন্টে আছে আমরা ব্যাকে নিতে চাই, সেন্ড টু ব্যাক আমি এখানে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু এই যে ফটো অ্যালবামের লেখাটা যেটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসে। তো আসলে এই লেখাটা যে কালো কালার এটা কিন্তু মানে এই ভিডিওর সাথে যাচ্ছে না। তারপর আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি এটা আসলে কীরকম হয়। এটা কিন্তু তেমন সুন্দর লাগতেছে না। তো আমরা চাইলে এই ভিডিওটাই চেঞ্জ করতে পারি, অথবা এই লেখার ডিজাইন চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা ভিডিওই পরিবর্তন করে নিতে পারেন। তো আমি এখান থেকে ভিডিওটাই রাখতে চাই, তবে এই লেখার কালারটা যদি চেঞ্জ করে দিই অথবা এই লেখার পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে মনে হয় যে এটা আরও সুন্দর লাগবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে দেখেন শেপ ফরম্যাট একটা অপশন চলে আসছে, এবং এখান থেকে যদি আমি এই শেপের কালার চেঞ্জ করতে চাই, এই যে শেপ ফিলে গিয়ে আমি এখান থেকে যদি কালার দিয়ে দিই তখন মনে হয় যে একটু ভালো লাগবে। আমি এখান থেকে কোনটা দেব, ইয়েলো দেবো না এটা দেব, এই যে এটা এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। লেখার যে ডিজাইন রয়েছে আমি চাইলে এটাকে আরও বড় করে দিতে পারি। এখান থেকে হোমে চলে যাব এবং এখান থেকে লেখার সাইজটা আরও বড় করে দিলাম। দেওয়ার পর আমি যদি চাই যে এখান থেকে শেপ ফরম্যাটে আবার এসে কোন একটা ডিজাইন এখান থেকে দিয়ে দিতে, যে আমি কোন ডিজাইনটা আসলে দেবো এটাও দিতে পারি। দেখেন সুন্দর লাগতেছে এখন। এবং এখানে যে নামের জায়গাটা রয়েছে এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, ক্লিক করে দিলাম, হোমে চলে গেলাম, এখান থেকে সাইজ বড় করে দেই এবং এখান থেকে আবার চলে আসি শেপ ফরম্যাটে। এখান থেকে চাইলে আমরা এই যে বিভিন্ন কালার রয়েছে সেই কালারগুলো দিতে পারি, ঠিক আছে। সাদা দিয়ে দিই অথবা যে কোনো একটা কালার দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে যদি আমরা চাই যে এটাকে ভিন্ন ভিন্ন কালার করতে, 3D এফেক্ট দিতে, টেক্সট আউটলাইন দিতে, তো আমরা যদি চাই এখান থেকে প্রত্যেকটা বিষয় চেঞ্জ করতে পারবো, কারণ এগুলো নিয়ে কিন্তু গত পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা যদি এখন এই যে অ্যালবামটা প্লে করে দেখতে চাই, এই ভিডিওটা কীরকম লাগে সেটাও দেখতে চাই, জাস্ট এখান থেকে এই যে স্লাইড শো এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি যখন মাউসের লেফট বাটনে ক্লিক করে দেব তখনই কিন্তু এই ভিডিওটা আমরা দেখতে পারবো যে এটা আসলে কীরকম হচ্ছে। দেখেন এখানে কিন্তু ফটো অ্যালবামটা সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। দেখেন এই যে ভিডিওটা শেষ হইলো, আবার এখান থেকে আবার প্লে হচ্ছে, মানে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করব, পরবর্তী স্লাইডে না যাব, এই ভিডিওটা কিন্তু প্লে হতেই থাকবে। আমি যখন মাউসের যে বাম পাশে একটা ক্লিক করে দিব তখনই কিন্তু পরবর্তী ছবিটা এইভাবে আসবে, মানে প্রথম ছবিটা মানে ট্রানজিশন হয়ে চলে যাবে এবং পরবর্তীটা আসবে। আবার যখন ক্লিক করে দিব তখন এই ছবিটা আবার সাইড হয়ে চলে যাবে, আবার পরবর্তী ছবিটা আসবে। আমি এখান থেকে বের হতে চাই, ব্যাক করতে চাই আগের জায়গায়, তখন কিবোর্ডের যে স্কেপ বাটন রয়েছে দেখেন উপরে, এই যে এটা হচ্ছে স্কেপ বাটন, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। তো আমরা এখান থেকে প্রথম স্লাইডে আছি, এখান থেকে দ্বিতীয় স্লাইড। এখন এই ছবির মধ্যে যদি আমরা আরও ডিজাইন করতে চাই, এই ছবিটাকে আরও বড় করতে চাই, এই ছবিটা মানে অন্য মানে ফরম্যাট করতে চাই, আমরা কিন্তু সব কিছুই করতে পারবো, ঠিক আছে। এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে দেখেন পিকচার ফরম্যাট রয়েছে, এখান থেকে যদি আমরা শেপ চেঞ্জ করে দিতে চাই, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের মানে কালার চেঞ্জ করতে চাই, এটাকে কালারিং করতে চাই, সবই করতে পারবো, ঠিক আছে। শেপ আমরা এখানে কি দিতে চাই, 3D স্টাইল করতে চাই, এরকম করতে চাই, এরকম করতে চাই, আমরা যে কোনো ডিজাইনের শেপে কিন্তু এটাকে পরিবর্তন করে দিতে পারবো, ঠিক আছে। এটাও দিতে পারবো, মানে আমরা যেভাবে চাই এই অ্যালবামটাকে তৈরি করতে পারবো। তো ট্রানজিশন ইউজ করার পর এখন যদি চাই যে প্রত্যেকটা ছবির মধ্যে আমি অ্যানিমেশন ইউজ করব, সেটা আসলে কিভাবে করব, এই যে ট্রানজিশনের
পরে কিন্তু অ্যানিমেশন একটা অপশন রয়েছে। আপনারা সবাই জানেন আমরা যদি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করি ওইখানে কিন্তু অ্যানিমেশনের অনেক ব্যবহার রয়েছে। তো আমরা যদি চাই যে ফটো অ্যালবামের মধ্যে যে ছবিগুলো ইউজ করব সেগুলোর মধ্যে আমরা অ্যানিমেশন ইউজ করতে, সেটাও কিন্তু করতে পারবো। তো আমি একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি। আমি এই ছবিটার মধ্যে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যানিমেশন অ্যাড করার জায়গাটা একদম সচল হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে কোনো অ্যানিমেশন এটার মধ্যে ইউজ করতে পারি। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যতগুলো অ্যানিমেশন রয়েছে সবগুলো চলে আসছে। প্রথম হচ্ছে ইন্ট্রেন্স, তারপর হচ্ছে এমপেসিস, তারপর হচ্ছে এক্সিট। তো এক্সিট কিন্তু আমরা এখানে ইউজ করব না, কারণ এটা হচ্ছে একটা ছবির পরে আরেকটা ছবি আসবে, চলে যাবে না। ঠিক আছে, শুরুতে আমরা ইন্টেন্স মানে ছবিটা আসলে কীভাবে আসবে সেটা ইউজ করতে চাই। ইউজ করার জন্য আমরা চলে যাব হচ্ছে মোর ইন্টেন্স ইফেক্ট, এখানে একটা ক্লিক করে দিব। এখানে দেখেন এই বক্সটা চলে আসছে, এখানে সবগুলো ডিজাইন রয়েছে ইন্ট্রেন্সের মধ্যে যতগুলো অ্যানিমেশন রয়েছে সবগুলো। তো আমরা এখান থেকে একটা একটা করে ক্লিক করে করে দেখব যে এটা দিলে আসলে ছবিটা কীরকম করে আসে, এটা দিলে ছবিটা কীরকম করে আসে, এটা দিলে কীরকম হয়। ঠিক আছে, আমার মনে হয় যে সবগুলোই সুন্দর, আমি একটা দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে ছবিটার মধ্যে ইন্টারেস্ট দিলাম। এখন একটা এমপেসিস দিতে চাই, আমি আবার অ্যাড অ্যানিমেশন চলে গেলাম এবং এখান থেকে মোর এমপেসিস ইফেক্টে চলে গেলাম এবং এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। আমরা যদি এটা দিই, এটা দিই, এটা দিই, এই যে এরকম একটু নড়াচড়া করবে, আমি ওকেতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এটাকে প্লে করি প্রথম থেকে মানে বড় করে, এই যে এখানে স্লাইড শোতে ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম। আমি যদি এখন মাউসের বাম পাশে একটা ক্লিক করে দিই তখন ভিডিওটা প্লে হবে। এই যে এখন যদি আমি আরেকটা ক্লিক করে দিই তখন কিন্তু আমরা পরবর্তী স্লাইডে যাব এবং এখানে কিন্তু এর আগে দেখেছিলেন যে ছবি কিন্তু সরাসরি চলে আসলো, এখন কিন্তু সাথে সাথে ছবিটা আসে নাই। আমরা যেহেতু এখানে অ্যানিমেশন ইউজ করেছি, আমি যদি আবার মাউসের স্পেস বারে ক্লিক করে দিই এখন কিন্তু এই ছবিটা আসলো, মানে অ্যানিমেশনটা এখন এখানে অ্যাপ্লাই হলো। আবার এখানে কিন্তু আরেকটা অ্যানিমেশন অ্যাড করেছি, সেটা হচ্ছে এমপেসিস। আমি যখন আবার ক্লিক করব মাউসের এই যে স্পেস বারে দেখেন ওই অপশনটা কিন্তু ওই অ্যানিমেশনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আবার ক্লিক করি তখন কিন্তু পরবর্তী স্লাইডে গেল। তো আমরা এখান থেকে বের হতে চাই, বের হওয়ার জন্য কিবোর্ডের স্কিপে ক্লিক করে দিলাম, আমরা আবার আগের জায়গায় চলে গেছিলাম। তো এখান থেকে আমরা যদি 3 নাম্বার স্লাইডের মধ্যে আসি, এখানে কিন্তু আমরা এই ছবির মধ্যে অ্যানিমেশন ইউজ করতে পারবো এবং এখান থেকে আসলে অ্যানিমেশনের অনেকগুলো বিষয় রয়েছে। তো আমার যদি মনে হয় যে আমি প্রত্যেকটা ছবির মধ্যে অ্যানিমেশন ইউজ করব সেটাও করতে পারবো, আর যদি মনে হয় যে না আমি শুধু ট্রানজিশন দিয়ে একটা অ্যালবাম তৈরি করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। তো আমরা যদি এই ফটো অ্যালবামটা তৈরি করে ফেলি শুধু ট্রানজিশন দিয়ে অথবা অ্যানিমেশন দিয়ে ডিজাইন দিয়ে সবগুলো অ্যাপ্লাই করার পর, তো আমরা চাচ্ছি এই যে ফটো অ্যালবামটা তৈরি করলাম সেটা একটা ভিডিওতে রূপান্তর করব, কারণ এটা আসলে ভিডিও করতে চাই। ভিডিও করে আপনি মোবাইলে নিয়ে দেখতে পারেন অথবা কাউকে সেন্ড করতে পারেন অথবা এটা কম্পিউটারে রেখে দিতে পারেন, সেটা আপনার বিষয়। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে এখন ভিডিও করতে চাই। এখানে কিন্তু সবগুলো যে ছবি নিয়েছি, এখানে মোটামুটি অনেকগুলো ছবি, 11টা ছবি। 11টা ছবির মধ্যে আসলে আমরা যে ইফেক্টগুলো ইউজ করেছি আমরা আরেকটু দেখতে চাই। এই যে এখান থেকে বড় করে দিই, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ডিজাইনটা চলে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে যদি আবার ক্লিক করি একটা ছবি থেকে আরেকটা ছবি এভাবে চেঞ্জ হবে। তো আমরা এতক্ষণ ধরে একটা ফটো অ্যালবাম তৈরি করার জন্য যা কিছু ইউজ করেছি ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন সবগুলো দিয়ে কিন্তু আমাদের ফটো অ্যালবামটা তৈরি হয়ে গেল। তো এখন আমাদের স্পেশাল একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে একটা ফটো অ্যালবাম মানে চলবে কিন্তু এটার পিছনে যদি কোনো ধরনের মিউজিক না থাকে তাহলে কিন্তু এটা তত সুন্দর লাগবে না। তো আমরা এখন একটা মিউজিক ইউজ করতে চাই। আমরা চলে যাচ্ছি একদম শুরুতে ফটো অ্যালবামের মধ্যে এবং এখানে আসার পর এখান থেকে যদি আমরা মিউজিক অ্যাড করতে চাই আমরা চলে যাব ইনসার্ট যে ট্যাব রয়েছে এখানে, এবং এখানে ভিডিওর পাশে যে অডিও রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দেব এবং এখানে দেখেন অডিও অন মাই পিসি, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অডিও রয়েছে, আমরা যে অডিওটা এখানে ইউজ করতে চাই অথবা আপনি যে কোনো একটা সং ইউজ করতে চান সেটা কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিচ্ছি, জাস্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটা আসলে কীভাবে ইউজ করতে চাই। সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিলাম এবং অডিওটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। ঠিক আছে, এই অডিওটাকে যদি আমরা এখানে রাখি, এই যে এখানে রেখে দিলাম, এখন এই অডিওতে ক্লিক করার সাথে সাথে একটা অপশন কিন্তু চলে আসবে। তো এখানে দেখেন প্লেব্যাক নামে একটা অপশন চলে আসছে। এই প্লেব্যাকের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আমরা চাইলে এটার ভলিউম বাড়িয়ে দিতে পারি, আমরা চাইলে ফিড ইন ফিড আউট করতে পারি। তবে এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্লে অ্যাক্রস স্লাইড। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই তখন কিন্তু মানে এই অডিওটা প্রত্যেকটা স্লাইডের মধ্যে যাবে, কারণ যদি আমি এটা না দেই তাহলে কিন্তু প্রথম স্লাইডটার পরে পরবর্তী স্লাইডে এই সাউন্ডটা আমি পাবো না। এবং এখানে দেখেন লুপ আনটিল স্টপ, মানে এখানে যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই তখন এই অ্যালবামের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার অডিওটা প্লে হবে।
ঠিক আছে, প্লে হয়ে হয়ে চলতে থাকবে। এবং এখানে দেখেন হাইড ডিউরিং শো, এটার মধ্যে যদি একটা মানে ক্লিক করে দেয়, তখন আমি যখন এটাকে স্লাইড শো বড় করে প্লে করব বা ভিডিও বানাবো, তখন কিন্তু এই অডিওর যে এখানে দেখেন যে ছবিটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু ওই ছবিটাকে এখানে এভাবে দেখতে পারবো না, এটা হাইড হয়ে থাকবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু ফটো অ্যালবাম তৈরি হয়ে গেল। এখন আমরা এই ফটো অ্যালবামটাকে ফাইনালি ভিডিও বানাতে চাই, কারণ এই ফটো অ্যালবামটা বানানোর উদ্দেশ্য হচ্ছে ভিডিও তৈরি করা। আমরা এটাকে MPG4 করে অথবা MP4 করে আমাদের মোবাইলে রাখতে পারি, অথবা কাউকে সেন্ড করতে পারি, অথবা আমার কম্পিউটারে এটাকে সেভ করে রাখতে পারি। তো এখন যদি আমরা এটাকে ভিডিও বানাতে চাই, ভিডিও বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা চলে যাব হচ্ছে ফাইলে, এবং এই ফাইলে যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে সেভ অপশনে। সেভ অপশনে যাওয়ার পর আমরা যেহেতু এটাকে ভিডিওতে সেভ করব, আমি এখানে এই ব্রাউজারে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে এই যে ফাইল নেম আসছে, আমরা যদি চাই যে এটার একটা নাম দিতে, আমরা একটা নাম দিতে পারবো। তো এখানে ফটো অ্যালবাম দেওয়া আছে, ঠিক আছে, আমরা এটাই রাখলাম। এবং সেভ এস টাইপ, আমরা আসলে এটাকে কিসে সেভ করতে চাই, পাওয়ার পয়েন্ট দিয়ে সেভ করতে চাই মানে প্রেজেন্টেশন হিসাবে, নাকি PDF আকারে, নাকি ভিডিও আকারে। তো আমি এখান থেকে ভিডিও করতে চাই। এখান থেকে দেখেন এই যে MPEG4 ভিডিও, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। আমরা এই নামে এটাকে সেভ করতে চাই। তো আমি এখান থেকে এই সেভের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে মিনিমাইজ করি, এবং এটা কোন জায়গায় তৈরি হচ্ছে, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের দিস পিসিতে, এবং এখান থেকে এই যে ডকুমেন্ট যে অপশনটা রয়েছে এখানে চলে আসব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটা ফটো অ্যালবাম নামে কিন্তু একটা ভিডিও এখানে ক্রিয়েট হচ্ছে। এখনও এটা কমপ্লিট হয় নাই, যখন কমপ্লিট হবে এরকম ভিডিওর যে আইকন এরকম দেখাবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, এটা ভিডিও তৈরি হওয়ার জন্য যতটুকু সময় লাগে আমরা কয়েক মিনিট অপেক্ষা করি, তারপরে কিন্তু এটা এরকম ভিডিও আকার হয়ে যাবে। তখন কিন্তু আমরা এটাকে এখান থেকে প্লে করতে পারবো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে যাচ্ছি আবার আমাদের যে ডকুমেন্ট রয়েছে ওইখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যালবাম নামে যে অ্যালবামটা আমরা তৈরি করেছি এটা কিন্তু রেডি। ঠিক আছে, আমরা যদি এটাকে প্লে করি, এটার মধ্যে ডাবল ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা প্লে হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা যা যা ইউজ করেছি, যেভাবে তৈরি করেছি, এইভাবে কিন্তু এই ফটো অ্যালবামটা এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমরা দেখি এটা আসলে সামনে টান দিই, ভিডিওটা প্লে হতে একটু সময় লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যা যা করেছি সবগুলো ডিজাইন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা যে কোনো একটা অ্যালবাম তৈরি করতে চাইলে যে কোনো ছবি দিয়ে তখন কিন্তু এরকমভাবে এটা তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, যেমন আপনি চাইলে এই যে সময়টা মানে কতক্ষণ পর পরে এই ছবিটা আসবে সেটা কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। তো আশা করি আপনারা সবাই আজকের ভিডিও থেকে একটা ফটো অ্যালবাম তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন তা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টা আমাকে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেকগুলো বিষয় দেখাবো, কারণ পাওয়ার পয়েন্টের মধ্যে কীভাবে বাংলা লিখতে হয় এবং পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে 3D ক্যারেক্টার তৈরি করতে হয়, ওই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আর হয়তো 3টা পর্ব হবে, আমরা 15 পর্বের মধ্যেই পাওয়ার পয়েন্টটাকে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।